প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শোতে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রওজায়ে জাবিদা ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকাওয়ের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের ২৫তম বার্ষিকী উপলক্ষে একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। এতে ম্যাকাওয়ের অবস্থান তুলে ধরা হয়েছে বিভিন্নভাবে। কয়েক শতাব্দী ধরে পর্তুগিজ শাসনের অধীনে থাকা ম্যাকাওয়ের মাতৃভূমি চীনে প্রত্যাবর্তনের ২৫তম বার্ষিকী উদযাপনকে ঘিরে এই মিউজিক ভিডিওটি প্রকাশ করা হয়। দর্শক, চলুন মিউজিক ভিডিওটি আমরা দেখে নিই।這裏如紅蓮綻放幾多詩篇，海岸的蛻變，是每天萬人用心對演預言。歲與歲，年和年，是這夢幻少年，沿路歸家了，歷遍的事情萬千，初心不會改變。你的背影，你的笑聲如霞彩，你的眼睛，你的臂彎豪邁張開，金光四散，造就世代，灣區風采難替代，英姿氣概，用奔跑如風在比賽。你一片山，你一片海，人人心愛。你一個家，你一寸土，常年花開。新的生機已到來，花香處處覆蓋。日子記載你精彩姿態，盛開到未來。有新的貢獻，名字不改變，在每一夜闌岸邊輝映閃着光線。你的背影，你的笑聲如霞彩，你的眼睛，你的臂彎豪邁張開，金光四散，造就世代。跑如風在比賽，你一片山，你一片海，人人心愛。你一個家，
বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো চীনা গানের প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বাংলাদেশি ও চীনারা চীনা ভাষায় গান পরিবেশন করে দুই দেশের নিবিড় মৈত্রীকে তুলে ধরেন। বিস্তারিত জানাচ্ছেন শান্তা মারিয়া। বাংলাদেশিদের কণ্ঠে অপরূপ চীনা গানের সুরে সোনালি বিকেল যেন হয়ে উঠল চীনা সংস্কৃতির এক ভুবন। সেই সঙ্গে চীনের ড্রাগন নাচ, ঐতিহ্যবাহী গান ও নাচ পরিবেশনা, সব মিলিয়ে সুরের দোলায় মেতে উঠল সোনালি বিকেল। শুক্রবার বিকেলে সমাপ্ত হয় বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত গানে গানে চীন শীর্ষক চীনা গানের প্রতিযোগিতার ফাইনাল। ঢাকায় বিসিএস প্রশাসন একাডেমির অডিটোরিয়ামে সারাদিন জমকালো আয়োজনে মোট ২৩ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশ নেন। চীনা ও বাংলাদেশি এই দুটি গ্রুপে ২ জন স্বর্ণপদক, ৩ জন রৌপ্য পদক এবং ৫ জন ব্রোঞ্জ পদক জিতে নেন। বাকি প্রতিযোগীরা বিশেষ পুরস্কার পান। এই প্রতিযোগিতা ২টি ধাপে আয়োজিত হয়। ফাইনালে চীনা গ্রুপে মোট ৬ জন এবং বাংলাদেশি গ্রুপে মোট ১৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগীরা সমবেত কণ্ঠে প্রেমময় একটি পরিবার নামে একটি গান পরিবেশন করেন। যদিও এই প্রতিযোগিতা সকলের জন্য উন্মুক্ত ছিল, তবে মূলত চীনা ভাষার বাংলাদেশি শিক্ষার্থী ও শিক্ষকরাই এতে অংশ নেন। বাংলাদেশে বসবাসরত চীনাদের মধ্যে কয়েকজন প্রতিযোগিতায় চাইনিজ ক্যাটাগরিতে অংশ নিয়েছেন। এই ধরনের আয়োজন বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বের সেতু বন্ধনে বড় ভূমিকা রাখছে বলে অভিমত জানান উপস্থিত বিশিষ্টজনরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। সঙ্গীতের কোনো সীমানা নেই, আর সংস্কৃতি হলো মানুষকে কাছে আনার সেতু। বাংলাদেশ ও চীন সংস্কৃতির সেতুবন্ধনের মাধ্যমে তরুণ প্রজন্মের জন্য বৃহত্তম সুযোগ সৃষ্টি করবে। চীনের শিক্ষা মন্ত্রণালয়ের আন্তঃ-চীনা বিদেশি ভাষা বিনিময় ও সহযোগিতা কেন্দ্রের পৃষ্ঠপোষকতা, বাংলাদেশে চীনা দূতাবাসের নির্দেশনা, শান্ত মারিয়াম হোংহো কনফুসিয়াস ক্লাসরুমের উদ্যোগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট, নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউট, বাংলাদেশে চীনা এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ওভারসিজ চাইনিজ ফেডারেশনের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর লি শাওফেং। চীনা গানের সুরে সুরে এবং বাংলাদেশ ও চীনের বন্ধুদের পদচারণায় পুরো অনুষ্ঠানটি চীন ও বাংলাদেশের এক মিলন মেলায় পরিণত হয়। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকাওকে বলা যায় বিশ্ব সংস্কৃতি চর্চার উর্বর ভূমি। গত সেপ্টেম্বর ও অক্টোবরে 2 সপ্তাহ জুড়ে সেখানে অনুষ্ঠিত হয়েছে 32তম ম্যাকাও আন্তর্জাতিক আতশবাজি প্রদর্শনী প্রতিযোগিতা। 2 সপ্তাহ ধরে ম্যাকাওয়ের আকাশ আলোকিত করেছে এই উৎসব। আতশবাজির সঙ্গে বৈশ্বিক সংস্কৃতি চর্চার একটি অন্যতম কেন্দ্র হিসেবে ম্যাকাওয়ের ভূমিকাও যেন ছুঁয়েছে আকাশ। ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল মানেই এক টুকরো বিশ্ব, নানা সংস্কৃতির এক মুক্ত চর্চা কেন্দ্র এটি। আর সেই গৌরবের কথা জানাতেই ম্যাকাও সরকারি পর্যটন দপ্তরের আয়োজনে গত 14 সেপ্টেম্বর শুরু হয়ে 6 অক্টোবর পর্যন্ত চলে দারুণ এক আতশবাজি প্রতিযোগিতা। 10টি দেশের আতশবাজি প্রদর্শনকারীরা অংশ নেয় এতে। আতশবাজির সঙ্গে প্রদর্শনীতে ছিল ম্যাকাওয়ের প্রতিনিধিত্বকারী বিশেষ সঙ্গীত। আর এই সঙ্গীতেও ফুটে উঠেছে চীন ও আন্তর্জাতিক নানা উপাদানের সংমিশ্রণ। আমাদের সঙ্গীতে শুধু চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রই নয়, মঙ্গোলিয়ার ঐতিহ্যবাহী তারাযুক্ত যন্ত্র মেরিন খুরের সঙ্গে নানা শৈলীর মিশ্রণও খুঁজে পাওয়া যাবে। বাদ্যযন্ত্রটি চীনা এবং পশ্চিমা ঐতিহ্যের উৎপাদনগুলোকে একীভূত করতে পারে, তাই বলা যায় বাদ্যযন্ত্রটি অনেকটা ম্যাকাওয়ের মতোই। ম্যাকাওয়ের ঝকমকে এই প্রতিযোগিতায় অংশ নিতে এসেছিল
নানা দেশের আতশবাজি নির্মাতা প্রতিষ্ঠান। এই প্রদর্শনীতে আমরা সর্বোচ্চটা প্রদর্শনের চেষ্টা করেছি, কারণ এ ধরনের আয়োজনে কোনো একটি ধারণার প্রতিফলন থাকা বেশ জরুরি। আমি এই উৎসবে অংশ নিতে পেরে খুব খুশি, কারণ এটি বিশ্বের অন্যতম চিত্তাকর্ষক একটি উৎসব। মূলত ম্যাকাওয়ের সংস্কৃতি তুলে ধরতেই আয়োজন করা হয় এই উৎসব। অ্যাস্ট্রাম নামেও এটি পরিচিত। আয়োজকরা মূলত এমন কিছু করতে চেয়েছিলেন যা দর্শকদের হৃদয় স্পর্শ করতে পারে। প্রতিযোগিতা শেষে চীনের প্রদর্শনী জিতে সেরা পুরস্কার। রাশিয়ার আতশবাজি কোম্পানি পাইরোক্লাস দ্বিতীয় স্থান এবং জাপানের মারুটামায়া ওগাতসু আতশবাজি অর্জন করে তৃতীয় স্থান। 1989 সাল থেকে ম্যাকাও পর্যটন দপ্তর এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এমনকি এবারের এই আতশবাজি প্রতিযোগিতা চায়না মিডিয়া গ্রুপের ডকুমেন্টারি সিরিজ 25 ইয়ার্স অব লোটাস বন্ড এর চতুর্থ পর্বেও তুলে ধরা হয়েছে। সিরিজটিতে চীনের কেন্দ্রীয় সরকারের কৌশলগত নির্দেশনার আওতায় ম্যাকাওয়ে এক দেশ দুই ব্যবস্থার সফল কার্যক্রম তুলে ধরা হয়। উল্লেখ্য, 1999 সালের 20 ডিসেম্বর চীন সরকার ম্যাকাওয়ের উপর সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা করে এবং ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠা করে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। সঙ্গীতের মাধ্যমে সংস্কৃতিকে সংযুক্ত করতে নতুন সাংস্কৃতিক বিনিময় সিরিজ প্রিমিয়ার করেছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী গণমাধ্যম চায়না মিডিয়া গ্রুপ। বিউটি অ্যান্ড হারমোনি, সং অফ হারমোনি এই শিরোনামে গেল মঙ্গলবার বেইজিং সময় রাত 8টায় CCTV 1-এ অনুষ্ঠানটি প্রিমিয়ার করা হয়। এটি সঙ্গীত, সাংস্কৃতিক অন্বেষণ এবং পরিবেশনার মাধ্যমে সংস্কৃতির সংমিশ্রণ প্রদর্শন করে। মিউজিক নোজ নো বর্ডার, কালচার বিল্ডস ব্রিজ থিমকে কেন্দ্র করে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এবং CMG যৌথভাবে এই অনুষ্ঠানটি পরিচালনা করছে। শৈল্পিক পারফরমেন্স, মাঠ পরিদর্শন এবং সাংস্কৃতিক আদান প্রদানের সমন্বয়ে এই অনুষ্ঠানটি চীনা ও বৈশ্বিক সঙ্গীত ঐতিহ্যের সংমিশ্রণ উদযাপন করে। রূপকথার বই আর সিনেমায় দেখা যায় মারমেইড বা জলকন্যাদের। সত্যিকারের জলপরী আছে কিনা বা থাকলে সেটা কেমন হতো তা নিয়ে কৌতূহলের অন্ত নাই। সম্প্রতি চীনের হাইনান প্রদেশে আটলান্টিস সানিয়া রিসোর্টে আসা অতিথিরা সেই কৌতূহল মেটানোর সুযোগ পেলেন। সেখানে অনুষ্ঠিত হলো এশিয়ান মারমেইড প্রতিযোগিতা। এশিয়ার 70 জন প্রতিযোগী স্বচ্ছ পানিতে মৎস্যকন্যা সেজে পরিবেশনা করেছেন সাঁতার ও নানা কসরত। এশিয়ার ওয়াটার স্পোর্টসে নতুন সম্ভাবনার সূচনা করেছে এই আয়োজন। মারমেইড বা মৎস্যকন্যা আসলে কি গভীর সমুদ্রে থাকে ওরা? মোহনীয় সুর ও সঙ্গীতে যারা কিনা বিভ্রান্ত করে সমুদ্রের বুকে জাহাজে ছুটে চলা নাবিকদের। শোনা যায় এই জলকন্যার গানে বিভ্রান্ত হয়ে কত নাবিকই তো হারিয়েছেন দিক। আবার অনেক জাহাজের অদৃশ্য হওয়ার পেছনেও আছে এই জলপরীর কাণ্ড। এমনকি মারমেইডের সঙ্গে মানুষের প্রেমে পড়ার গল্প প্রচলিত আছে অনেক পশ্চিমা লোককাহিনীতে। চীনের পৌরাণিক গল্পে মারমেইডরা থাকে গভীর সমুদ্রে। তাদের আছে বিশেষ ক্ষমতা। তারা নাকি সন্ধান দিতে পারে অমরত্বের, আবার চাইলেই মানুষদের ক্ষতিও করতে পারে। বিখ্যাত ড্যানিশ লেখক হ্যান্স ক্রিশ্চিয়ান আন্ডারসনের দ্য লিটল মারমেইড গল্পে তুলে ধরা হয় এক রাজপুত্রের সাথে এক মারমেইডের ভালোবাসার গল্প। 1989 সালে ডিজনি প্রথমবারের মতো মৎস্যকন্যা নিয়ে নির্মাণ করে দ্য লিটল মারমেইড নামের সিনেমা। গল্প ও সিনেমায় যতই থাকুক, বিজ্ঞান কিন্তু একেবারেই নাখোঁজ করে দিয়েছে জলপরীর অস্তিত্ব। তবুও আগ্রহের কমতি নেই কারো কারো। প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হয় মারমেইড নিয়ে নানা আয়োজন, যেখানে জলকন্যা সেজে স্বচ্ছ পানিতে নানা পরিবেশনা করে মারমেইড রূপী মানবীরা। এমনই এক পরিবেশনার আয়োজন করা হয় দক্ষিণ চীনের দ্বীপপ্রদেশ হাইনানে। এখানকার স্পোর্টস রিসোর্ট আটলান্টিস সানিয়াতে আয়োজন করা হয় মারমেইড প্রতিযোগিতা, যেখানে এশিয়ার 70 জন প্রতিযোগী মারমেইডের সাজে
মারমেড সাঁতার পরিবেশন করে। আয়োজনটিকে এশিয়া মহাদেশের ওয়াটার স্পোর্টসের মাইল ফলক মনে করছেন সংশ্লিষ্টরা। এই খেলার অন্যতম এক প্রতিযোগী হুয়াং শিয়াওয়িং নারীদের একক শিরোপা জেতার পাশাপাশি দলগত পরিবেশনায়ও জয় এনে দিয়েছেন চীনকে। তার চমৎকার পরিবেশনা মুগ্ধ করেছে সবাইকে। আমি নিজেকে 100-তে 90 দেব, কারণ আজ কিছুটা তাড়াহুড়ো করেছি, কিছুটা নার্ভাসনেস এবং উত্তেজনার কারণেই। তবে নারীদের একক চ্যাম্পিয়নশিপের চেয়ে চীনের হয়ে দলগত চ্যাম্পিয়নশিপটা আমাকে বেশ রোমাঞ্চিত করেছে। এই ধরনের ইভেন্টের সফল সমাপ্তি এই এশীয় অঞ্চলে মারমেইডিং এর জন্য দারুণ সম্ভাবনার ইঙ্গিত দেয়। আটলান্টিস সানিয়া রিসোর্টের ভাইস প্রেসিডেন্ট হেইডি প্যারেজ কাউ জর্জ ওভারের মতে এই ধরনের খেলাধুলার ইভেন্ট সত্যি উৎসাহমূলক। আমরা আনন্দিত এই প্রতিযোগিতা সফলভাবে শেষ হয়েছে। সত্যি অনেক উত্তেজনাপূর্ণ ছিল। আশা করি এই খেলায় আরো বেশি তরুণ তরুণী অংশ নেবে। মারমেড প্রতিযোগিতা এখন কেবল একটি খেলাই নয়, এটি জলকন্যার জনপ্রিয়তাকে করেছে সংস্কৃতির অংশ। মৎস্যকন্যাদের রহস্যময়তা ও মায়াবী আকর্ষণ যেন খুলে দিয়েছে বিনোদনের এক নতুন জগতের দরজা। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। এই পর্বে থাকছে চীনের প্রত্যন্ত অঞ্চলের একজন গৃহকর্মীর জীবনের অভূতপূর্ণ অর্জনের গল্প। সাহিত্য, চিত্রকর্ম এবং অভিনয়ের মতো সৃজনশীল কর্মে তিনি এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার দক্ষতা এবং প্রতিভা গ্রামের সমবয়সীদের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। বিস্তারিত থাকছে রিপোর্টে। 56 বছর বয়সী লি ওয়েন লি উত্তর পশ্চিম চীনের কানসু প্রদেশের ফিংলিয়াং শহরের এক কৃষক পরিবারে তার জন্ম ও বেড়ে ওঠা। সংসার জীবনের পাশাপাশি গৃহকর্মী হয়ে কাজ শুরু করেন এই গুণী নারী। তিনি প্রমাণ করেন স্বপ্ন পূরণের পথে বয়স কোনো বাধা নয়। প্রায় 6 বছরের ব্যবধানে লি প্রচুর লিখেছেন, শতাধিক ছবি এঁকেছেন এবং বেইজিংয়ে একটি প্রসিদ্ধ নৃত্যনাট্যে প্রধান নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে দর্শকদের মুগ্ধ করেছেন। আশ্চর্যের বিষয় হল, লি তার জীবনের প্রথম 4 দশকে কখনো নিজের শহরের বাইরেও কোথাও যাননি। যদিও তিনি ছোটবেলা থেকেই পড়তে, গান গাইতে এবং নাচতে পছন্দ করতেন, কিন্তু গ্রামীণ পরিবেশে এগুলো চর্চার তেমন কোনো সুযোগ ছিল না তার। গ্রামের অন্যান্য নারীর মতো তার জীবনও কৃষিকাজ, সংসার এবং সন্তান লালন পালনকে কেন্দ্র করেই চলত। 2005 সালে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা লির স্বামীর একটি পা কেড়ে নেয়। এ সময় পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তির উপার্জন বন্ধ হয়ে যায়। তাদের কোনো সঞ্চয় না থাকায় হঠাৎ কষ্ট নেমে আসে লিয়ের পরিবারে। এমন পরিস্থিতিতে লি হয়ে ওঠেন পরিবারের নির্ভরতা। লির জীবনের প্রথম বড় ঘটনা 2017 সালের বসন্তে, যখন স্থানীয় নারী ফেডারেশন একটি সেবামূলক প্রশিক্ষণ কোর্স অফার করে, যেটিতে লি সাগ্রহে যোগ দিয়েছিলেন। তিনি মাতৃত্বকালীন সেবিকা বা মেট্রন হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত হন এবং বেইজিংয়ে চলে যান। লেখালেখির প্রতি তার আগ্রহ থেকে লি শহরের একটি সাহিত্য সংঘে যোগদান করেন এবং সৃজনশীলতা চর্চা শুরু করেন। সাহিত্য সংঘের সদস্যদের উৎসাহে লি দ্রুতই নিজের মধ্যে নতুন সম্ভাবনা উপলব্ধি করেন। আমি চিত্রকর্মকে একটি নিরাময় প্রক্রিয়া হিসেবে দেখি, লেখাও তাই। যখন আমি এমন কিছু অনুধাবন করি যা অন্যরা জানে না, তখন আমি এটি লিখতে এবং অন্যদের সাথে শেয়ার করতে আগ্রহ বোধ করি। ঘরের কাজ শেষ করার পর লি প্রায়ই ফোনে তার দৈনন্দিন অভিজ্ঞতা রেকর্ড করতেন। মাঝে মাঝে মধ্যরাত পর্যন্ত জেগে থাকতেন। তিনি এবং সাহিত্য সংঘের অন্য 8 জন সদস্য মিলে দ্য লেবার্স স্টার্স শিরোনামে তাদের রচনার একটি সংকলন প্রকাশ করেছেন, যা জনপ্রিয় বুক রিভিউ প্ল্যাটফর্ম তৌপানে 10-এর মধ্যে 7.8 রেটিং অর্জন করে।
এই নারী তার পরিবারের প্রতিও ভীষণ যত্নশীল ছিলেন। কোলাহলপূর্ণ রাজধানী বেইজিংয়ে লির নতুন জীবনে তাকে তার পরিবার ও সন্তান লালন পালনের বিষয়েও নতুন করে পরিকল্পনা করতে হয়। তিনি পরিবারের প্রবীণদের যত্নের বিষয়ে যেমন গুরুত্ব দিয়েছেন, তেমনি শিশুদের দিকেও খেয়াল রেখেছেন। লি তার অবসরের বেশিরভাগ সময় ব্যয় করেন লেখালেখি, চিত্রাঙ্কন, গান এবং নাচের অনুশীলন করে। লির সৃজনশীল যাত্রা গত বছরে আরও বেশি সফলতা পায়। গেল বছর ফরাসি নৃত্য পরিচালক জেরোম বেল বেইজিংয়ে একটি নৃত্যনাট্যের জন্য বিভিন্ন চরিত্রের ২০ জন শিল্পী নির্বাচনের আহ্বান করেন। লির জন্য এটি ছিল এক অনন্য সুযোগ। লি তার নাচের একটি ভিডিও রেকর্ড করে পরিচালকের কাছে জমা দেন। অবিশ্বাস্যভাবে লি নৃত্যনাট্যটির গালা শোতে প্রধান নৃত্যশিল্পী হিসেবে নির্বাচিত হন। কয়েক ধাপে রিহার্সাল করার পর নৃত্যনাট্যটি মঞ্চস্থ হয়। আমি বুঝে উঠেছি যে জীবন কেবল ভালো খাওয়া, ভালো পোশাক বা প্রচুর অর্থ উপার্জন করা নয়, এটি নিজের স্বপ্নের পিছনে ছুটে চলা। আমার জীবনের প্রথমার্ধে আমি অন্যদের জন্য বেঁচেছিলাম। জীবনের সময় খুব কম, তাই দ্বিতীয়ার্ধে আমি নিজের জন্য বাঁচতে চাই। লির তারকা খ্যাতি দেশ বিদেশ ছড়িয়ে পড়ে। বাড়ি ফিরেও তিনি পরিবার ও অন্যদের প্রশংসা পেয়েছেন। এহেন সাফল্য অর্জন সত্ত্বেও লি তার শেকড়ের সাথে নিবিড় সম্পর্ক বজায় রেখেছেন। তিনি শুধু নিজের জন্য নয়, স্থানীয় সকল পরিশ্রমী নারীর জন্য সম্মান বয়ে এনেছেন, যারা অনেকেই জীবনের ভিন্নতা অর্জনে সক্ষম হয়েছেন। রওজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। 再见。